যে ঐক্যের কথা এতদিন শুধু আলোচনা টেবিলে সীমাবদ্ধ ছিল তা এবার বাস্তব রূপ নেওয়ার পথে এগোচ্ছে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অব্যাহত বর্বরতা এবং অধ্যত্বের জবাবে এবার মুসলিম বিশ্ব এমন এক পদক্ষেপের কথা ভাবছে যা জায়নবাদী শাসক গোষ্ঠীর কপালের ভাঁজকে আরও গভীর করতে বাধ্য। কাতারের মাটিতে দাঁড়িয়ে মুসলিম নেতারা শুধু কথার ফুলঝুরি ছোটাননি, বরং দিয়েছেন এক কঠিন বার্তা। ন্যাটোর আদলে একটি সম্মিলিত মুসলিম সামরিক বাহিনী গঠনের প্রস্তাব উঠেছে, যা সফল হলে শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই আমূল বদলে দেবে। অন্যদিকে এই ঐক্যবদ্ধ হুঙ্কারে কোণঠাসা হয়ে পড়েছে নেতানিয়াহুর সরকার। মিত্রদের দ্বারে দ্বারে ঘুরেও যেন স্বস্তি মিলছে না। মুসলিম বিশ্বের এই ঐক্য আর গাজায় চলমান শতাব্দীর নৃশংসতম গণহত্যা সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ঘৃণ্য জায়নবাদী সত্তার জন্য। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি এর এক জরুরি শীর্ষ সম্মেলন হয়। আর এই সম্মেলনটি ছিল দখলদার ইসরায়েলের প্রতি মুসলিম বিশ্বের পুঞ্জীভূত ক্ষোভের এক সম্মিলিত বহিঃপ্রকাশ। গত 9 সেপ্টেম্বর কাপুরুষোচিত এক হামলায় ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করে, যা ছিল কাতারের সার্বভৌমত্বের ওপর এক নির্লজ্জ আঘাত। এই আগ্রাসনই যেন ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছে। সম্মেলনের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরপুর। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার ভাষণে বলেন, ইসরায়েলের আগ্রাসন চরমভাবে সুস্পষ্ট। তাদের কর্মকাণ্ড কেবল বিশ্বাসঘাতকতামূলকই নয়, বরং চরম কাপুরুষোচিত। তারা একদিকে যুদ্ধবিরতির আলোচনার নাটক করছে, অন্যদিকে আমাদের মাটিতে হামলা চালিয়ে সেই আলোচনাকে দুর্বল করার ঘৃণ্য চেষ্টা করছে। তার প্রতিটি শব্দে ঝরে পড়ছিল ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণা এবং ক্ষোভ। শুধু কাতারই নয়, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইথ আরও এক ধাপ এগিয়ে ইসরায়েলকে একটি দুর্বৃত্ত রাষ্ট্র বা রগ স্টেট হিসেবে অভিহিত করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লজ্জ নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, আর কতদিন বিশ্ব এই সন্ত্রাসী রাষ্ট্রের গণহত্যা দেখেও চুপ করে থাকবে। ওআইসি এর মহাসচিব হিসেন ব্রাহিম তার কণ্ঠেও ছিল একই সুর। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ করার দিন শেষ। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ এবং দৃঢ় অবস্থান নেওয়ার। এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী প্রস্তাবটি আসে ইরাকের পক্ষ থেকে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি যখন বক্তব্য দিতে ওঠেন, তখন হয়তো অনেকেই ভেবেছিলেন তিনি গতানুগতিক কোনো নিন্দা প্রস্তাবের কথাই বলবেন। কিন্তু তিনি যা বললেন তা পুরো বিশ্বের রাজনৈতিক মহলকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি সরাসরি আরব ও ইসলামী দেশগুলোর জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে একটি নিজস্ব প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানান। যেমনটা আমরা জানি, ন্যাটোর মূল ভিত্তি হল কালেকটিভ ডিফেন্স বা সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। এর মানে হল সদস্যভুক্ত যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা জোটের সব দেশের উপর হামলা বলে গণ্য হবে এবং সবাই মিলে তার প্রতিরোধ করবে। ঠিক একই মডেলে একটি মুসলিম সামরিক জোট গঠনের প্রস্তাবটি সাধারণ কোনো বিষয় নয়। এর অর্থ হল ভবিষ্যতে ফিলিস্তিন, লেবানন বা অন্য কোনো মুসলিম দেশের উপর হামলা হলে সেটি আর একক কোনো দেশের উপর হামলা থাকবে না, তা হবে পুরো মুসলিম বিশ্বের উপর আক্রমণ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন, এই অঞ্চলের নিরাপত্তার জন্য বাইরের শক্তির উপর নির্ভর করার দিন শেষ। মুসলিম বিশ্বকে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই প্রস্তাবটি নেতানিয়াহু এবং তার পশ্চিমা প্রভুদের জন্য এক সরাসরি বার্তা। বার্তাটি হল, মুসলিম বিশ্ব আর মার খেয়ে চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে তারা সম্মিলিত সামরিক শক্তি প্রয়োগ করতেও পিছপা হবে না। মুসলিম বিশ্বের এই ঐক্যের ডাকে সবচেয়ে বলিষ্ঠ সমর্থনটি এসেছে ইরানের পক্ষ থেকে। বরাবরই ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সোচ্চার থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার ভাষণে মুসলিম নেতাদের জেগে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সামনে বিকল্প পথ একটি, আর তা হলো ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সকল মুসলিম ভাই ভাই এবং এক দেহের মতো। তাই গাজায়, বৈরুতে বা ইয়েমেনে যা ঘটছে তা আমাদের দেহের উপরই আঘাত। এই আঘাতের বিরুদ্ধে চুপ করে থাকার অর্থ হল নিজেদের অস্তিত্বকে অস্বীকার করা। তিনি আরও বলেন, গত জুন মাসে 12 দিনের যুদ্ধে ইসরায়েল কেবল আমাদের ভূমি বা সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, তারা আমাদের জনগণের মর্যাদাকে পদদলিত করেছে।
এখন আর মুখ বুজে অন্যায় সহ্য করার সময় নেই। ইরানের নেতার এই বক্তব্য সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করে। তার বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। এই ঐক্য শুধু ধর্মের ভিত্তিতে নয়, মানবতার ভিত্তিতে হওয়া উচিত, মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য হওয়া উচিত। আর এই ঐক্যের ডাকে যখন পারমাণবিক শক্তিধর কোনো দেশ সাড়া দেয়, তখন বিষয়টি আরও ভয়ানক হয়ে ওঠে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার বৈঠকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, ফিলিস্তিন সংকট মোকাবেলার জন্য একটি স্পষ্ট রোডম্যাপ দরকার। তিনি সাংবাদিকদের বলেন, আরব দেশগুলো যে সম্মিলিত নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করছে তা অত্যন্ত যৌক্তিক। আর সেই বাহিনীতে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান তার দায়িত্ব পালন করতে পুরোপুরি প্রস্তুত। তাই যদি এই সামরিক জোট বাস্তবে রূপ নেয় এবং পাকিস্তান তার পারমাণবিক শক্তি নিয়ে এই জোটের অংশ হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য কোন দিকে যাবে? দখলদার ইসরায়েলের পক্ষে কি আর আগের মতো দাদাগিরি দেখানো সম্ভব হবে? একদিকে যখন মুসলিম বিশ্ব একতা সুরে বাধা পড়ছে, ঠিক তার বিপরীত চিত্র দেখা গেল দখলদার ইসরায়েলের শিবিরে। কাতারে হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্ত করতে এবং প্রভুদের আশীর্বাদ নিতে ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার পশ্চিম জেরুজালেমের অফিসে দীর্ঘ 2 ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহুর অধ্যত্ব যেন আরও বেড়ে যায়। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েল একে অপরকে রক্ষা করতে একযোগে কাজ করে যাবে। হামাস যেখানেই থাকুক না কেন, ইসরায়েল তাদের আঘাত করবে। অর্থাৎ সে কাতারের মতো সার্বভৌম দেশের মাটিতে আবারও হামলা চালানোর প্রকাশ্য হুমকি দিয়েছে। মার্কো রুবিও তোতা পাখির মতো নেতানিয়াহুর সুরেই কথা বলেন। তিনি বলেন, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হামাসের অস্তিত্ব বিলুপ্ত করা উচিত। লক্ষণীয় বিষয় হলো, তাদের কারো মুখে গাজায় চলমান গণহত্যা, নারী শিশু হত্যা কিংবা ইসরায়েলি বর্বরতা নিয়ে একটি শব্দও উচ্চারিত হয়নি। এই বৈঠক প্রমাণ করে আমেরিকা এবং তার মিত্ররা এই গণহত্যার সরাসরি অংশীদার এবং তাদের মদদেই নেতানিয়াহুর সরকার এই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। যখন নেতারা বৈঠকের পর বৈঠক করছেন, তখন গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। রোববার একদিনেই গাজা জুড়ে বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে 25 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে 16 জনই গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে ছিল 6 বছর বয়সী 2টি যমজ শিশু, যারা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। সেই ঘুম আর ভাঙেনি। দখলদার বাহিনীর বোমা তাদের দেহকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজারানি জানিয়েছেন, মাত্র 4 দিনের ব্যবধানে গাজায় জাতিসংঘের 10টি ভবনে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। যে সংস্থাটি অসহায় মানুষদের জন্য কাজ করছে, তাদেরও রেহাই দিচ্ছে না এই নরপশুরা। অন্যদিকে উপর্যুপরি বোমাবর্ষণের পাশাপাশি চলছে পরিকল্পিতভাবে খাদ্যাভাব তৈরি করে ফিলিস্তিনিদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র। সোমবারও ক্ষুধা আর অপুষ্টিতে ভুগে নাসের মেডিকেল কমপ্লেক্সে 4টি ভ্রূণ এবং অকালে জন্ম নেওয়া 3টি শিশু মারা গেছে। এ নিয়ে শুধু ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 422 জনে, যাদের মধ্যে 145 জনই নিষ্পাপ শিশু। গাজায় কর্মরত বিদেশি চিকিৎসকরা যে তথ্য দিয়েছেন তা শুনলে যে কোনো সভ্য মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হতে বাধ্য। তারা জানাচ্ছেন, তারা এমন শতাধিক শিশুর চিকিৎসা করেছেন যাদের মাথায় অথবা বুকে সরাসরি গুলি করা হয়েছে। অর্থাৎ দখলদার ইসরায়েলি স্নাইপাররা জেনে শুনে পরিকল্পিতভাবে শিশুদের টার্গেট করছে। এর চেয়ে বড় যুদ্ধাপরাধ আর কি হতে পারে? আল জাজিরার সাংবাদিকরা কথা বলেছেন বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে। একজন বাসিন্দা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদেরকে একটি এলাকা ছাড়ার জন্য মাত্র 10 মিনিটের নোটিশ দেওয়া হয়েছিল। আমরা কোথায় যাব, কি খাবো, কিছুই জানি না। আমাদের চেয়ে জঙ্গলের প্রাণীরাও ভালো জীবন কাটাচ্ছে। আরেকজন বলেন, আমরা ক্লান্ত। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো অর্থ আমাদের নেই। এই প্রতিটি আর্তনাদ, প্রতিটি শিশুর কান্না নেতানিয়াহু এবং তার দোসরদের বিরুদ্ধে এক একটি অভিযোগপত্র।